বন্ধুরা, চায়ের কাপের ঝড়ে নয়, ভারত বাংলাদেশ সীমান্তে এখন যুদ্ধের দামামা। গত কয়েক মাস ধরে যা ঘটছে তা কি শুধুই সীমান্ত সুরক্ষা, নাকি অন্য কোনো বড় খেলার প্রস্তুতি? আপনার মনে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ আমরা সেই তথ্যই উন্মোচন করব। আসুন শুরুতেই একটা প্রশ্ন করি। হঠাৎ যদি আপনার বাড়ির পাশের কোনো পরিত্যক্ত বিমান ঘাঁটিতে রাতারাতি কাজ শুরু হয়, পুরনো রানওয়ে মেরামত করা হয়, আর শত শত সৈন্যের আনাগোনা বাড়ে, আপনার মনে কি প্রশ্ন জাগবে না? ঠিক এমনটাই ঘটছে ভারত বাংলাদেশ সীমান্তে। গত এক বছরে ভারত সীমান্তের কাছে অন্তত ৩টি নতুন সেনা ছাউনি তৈরি করেছে। আর এবার খবর এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলোও নাকি নতুন করে সচল করা হচ্ছে। ৮০ বছর ধরে ধুলো জমে থাকা এই রানওয়েগুলোতে হঠাৎ করেই কেন প্রাণের সঞ্চার? ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে এমন সামরিক তৎপরতাই বা কেন? বিশেষ করে গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে যেমন বেড়েছে ভারত বিরোধিতা, তেমনি ভারত বাড়িয়েছে তাদের সামরিক তৎপরতা। এই সামরিক সজ্জা বৃদ্ধি মোটেও কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু কেন? ভারত আসলে সীমান্তে কী বা করতে চাইছে? ভারতের সাউথ ব্লকের কর্তারা মুখে বলছেন এগুলো আঞ্চলিক যোগাযোগ বা রিজিওনাল কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ। সাধারণ যাত্রীদের সুবিধার জন্যই নাকি বালুরঘাট, মালদহ এবং আসামের রূপসী বিমানবন্দর চালু করা হচ্ছে। কিন্তু সামরিক বিশ্লেষকদের চোখে এই গল্পের উল্টো পিঠটা বেশ রহস্যময়। তারা বলছেন বেসামরিক বিমান চলাচলের আড়ালে আসলে পুরোদস্তুর সামরিক অবকাঠামো গড়ে তুলছে ভারত। লালমনিরহাটের ঠিক ওপারে কুচবিহার এবং জলপাইগুড়ির পুরনো ঘাঁটিগুলো ঘষামাজা করার অর্থ কী? এর অর্থ হলো প্রয়োজনে মুহূর্তের মধ্যে যুদ্ধ বিমান বা ভারী সামরিক কার্গো বিমান ওঠানামা করার সক্ষমতা তৈরি রাখা। ফিরে তাকাই ইতিহাসের পাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি বাহিনী বার্মা দখল করে ভারতের দিকে এগুচ্ছিল, তখন ব্রিটিশ মিত্রশক্তি এই অঞ্চলে বিশাল এক বিমান ঘাঁটির নেটওয়ার্ক গড়ে তুলেছিল। উদ্দেশ্য ছিল চীন, বার্মা, ভারত রণাঙ্গনে রসদ ও সেনা পাঠানো। যুদ্ধ শেষে জাপানিরা পিছু হটলে এসব ঘাঁটি পরিত্যক্ত হয়। আর আজ এত বছর পর সেই মৃত ঘাঁটিগুলোতে প্রাণ ফেরাচ্ছে মোদি সরকার। পশ্চিমবঙ্গের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী, এই জায়গাগুলোর ভৌগোলিক অবস্থান ম্যাপে দেখলে যে কেউ চমকে উঠবে। এগুলো বাংলাদেশের এত কাছে যে এখান থেকে ওরা যে কোনো ফাইটার জেট চোখের পলকে বাংলাদেশের আকাশসীমায় ঢুকে পড়তে পারে। তবে ভারতের কাছে সবথেকে উদ্বেগের বিষয় হলো তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। তাই এই অংশকে কেন্দ্র করে তাদের অতি সতর্কতা। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সংযুক্ত করেছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডোর। ভৌগোলিক ও কৌশলগতভাবে ভারত তাই এই জায়গাটি নিয়ে সবসময় তটস্থ থাকে। এতদিন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারত কিছুটা নিশ্চিন্ত ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ভারতের আশঙ্কা কোনো কারণে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারত পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই আশঙ্কা থেকেই তারা চিকেন নেককে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার মিশনে নেমেছে। কিন্তু কেন এই আশঙ্কা? আর এখানেই চলে আসে চীন এবং পাকিস্তান প্রসঙ্গ। লাদাখ ও অরুণাচলে চীনের সঙ্গে ভারতের সংঘাত নতুন কিছু নয়। ভারত মনে করে ভবিষ্যতে যদি চীনের সঙ্গে পুরোপুরি যুদ্ধ বাঁধে, তবে বেইজিং শিলিগুড়ি করিডোর কেটে দেওয়ার চেষ্টা করবে। এতদিন ভারতের পরিকল্পনা ছিল এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশের ভূখণ্ড বা ট্রানজিট সুবিধা ব্যবহার করে তাদের সৈন্য ও রসদ উত্তর পূর্বে পাঠাবে। কিন্তু 5 আগস্টের পর ঢাকার সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ায় ভারত সেই ভরসা আর করতে পারছে না। আবার অন্যদিকে কিছুদিন আগে পাকিস্তান বলেছে তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে আক্রমণ করবে।
তাই ভারতের আশঙ্কা, যুদ্ধ যদি সত্যিই বেঁধে যায় আর তখন যদি বাংলাদেশের ভূখণ্ড চীন বা পাকিস্তান ব্যবহার করে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। তাই তারা বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সীমানার ভেতরেই বিশাল এক সামরিক বলয় গড়ে তুলছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত 2 দিন আগে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগে দেখতে হবে বাংলাদেশের যে সরকার, সেই সরকারের মেয়াদকাল কতদিন। এছাড়াও তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের 3 বাহিনীর নিয়মিত যোগাযোগ রয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশকে বড় কোনো হুমকি মনে না করলেও বাংলাদেশের ভূমি যেন তৃতীয় কোনো শক্তি ব্যবহার করতে না পারে, সেদিকে তারা পাখির চোখ করে রেখেছে। ভারতের সাধারণ জনগণ থেকে এমনও দাবি উঠছে যে এই সরু গলাটিকে বা চিকেন নেককে এলিফ্যান্ট নেক বা হাতির গলার মতো শক্তিশালী ও প্রশস্ত করতে হবে। এখন প্রশ্ন হলো, চিকেন নেককে টেনে লম্বা চওড়া করার কি কোনো উপায় আছে? যদি না থাকে, তবে কি অন্য কোনো পরিকল্পনা আছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে সবার মুখে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই ক্রমাগত ভারত বিরোধিতা থেকে সরে এসে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ। ভারত আমাদের সবথেকে নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের 3 দিক জুড়েই রয়েছে ভারত। আর আপনি মানেন আর না মানেন, ভারত যেমন আয়তনে বড়, তেমনি সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। তাই এমন বৃহৎ প্রতিবেশীর সাথে শত্রুতা সৃষ্টি করা কোনো সমাধান নয়। বর্তমান সরকার মুখে ভারত বিরোধিতার জিকির তুলছে, কিন্তু কর্মে আবার উল্টো, আমদানি বাড়িয়েছে আগের থেকেও বেশি। শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে আজ 2 দেশের মানুষের মাঝে যোগাযোগ শূন্যের কোঠায়। গত 1 বছরে ভারত 3টি নতুন সেনাঘাঁটি বা সামরিক স্থাপনা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকা। এই 3টি পয়েন্টই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোপড়া ও কিষানগঞ্জ সরাসরি শিলিগুড়ি করিডোরের পাহারাদার, আর ধুবড়ী হল আসামের প্রবেশদ্বার, যা বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত লাগোয়া। এই ঘাঁটিগুলোতে নতুন করে মিসাইল রেজিমেন্ট এবং সার্ভেলেন্স ড্রোন মোতায়েন করার খবরও আসছে। আর এর সঙ্গে যখন যোগ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিগুলোর পুনর্জন্ম, তখন পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে একটি বিশাল দুর্গে পরিণত করছে, যার দেয়াল ঘেঁষেই রয়েছে বাংলাদেশ। লালমনিরহাট বিমান ঘাঁটি প্রসঙ্গটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভেতরে থাকা এই বিমান ঘাঁটিটি একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। সম্প্রতি বাংলাদেশও এই বিমান ঘাঁটি আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে এবং এখানে অ্যারোস্পেস ইউনিভার্সিটি গড়ে তোলা হয়েছে। ভারতের আশঙ্কা, লালমনিরহাটের এই ঘাঁটি ভবিষ্যতে চীনের বিমান বাহিনী ব্যবহার করতে পারে। আর এই সন্দেহ থেকেই ভারত তাদের সীমান্তে পাল্টা বিমান ঘাঁটি প্রস্তুত রাখছে। কোচবিহারের রূপসী বিমানবন্দরটি এরই মধ্যে সচল করা হয়েছে। জলপাইগুড়ির পাঙ্গা ও আমবাড়ি এবং দিনাজপুরের বালুরঘাট এয়ার স্ট্রিপগুলো যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হচ্ছে। বালুরঘাট তো বাংলাদেশের হিলি সীমান্তের একদম কাছে। এখান থেকে ওরা হেলিকপ্টার, গানশিপ বা ড্রোন মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশসীমায় নজরদারি চালাতে সক্ষম হবে। ভারতের এই প্রস্তুতির পেছনে আরেকটি বড় কারণ হলো মিয়ানমার। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সেখানকার অস্থিরতা ভারতের মণিপুর এবং মিজোরাম সীমান্তেও উত্তাপ ছড়াচ্ছে। ভারত আশঙ্কা করছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত উভয় দিক থেকেই তারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একে তারা বলছে 2.5 ফ্রন্ট ওয়ার। পাকিস্তান এবং চীন হলো 2 ফ্রন্ট, আর অভ্যন্তরীণ বা নিকটতম প্রতিবেশীদের দ্বারা সৃষ্টি হওয়া অস্থিরতাকে তারা হাফ ফ্রন্ট হিসাবে গণ্য করে। বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা কৌশলবিদদের কাছে সেই সম্ভাব্য হাফ ফ্রন্ট বা অর্ধ রণাঙ্গন হিসাবে বিবেচিত হচ্ছে। এসব সমরাস্ত্র আর ঘাঁটি তৈরির পেছনের আসল উদ্দেশ্য কি শুধুই প্রতিরক্ষা, নাকি প্রয়োজনে যুদ্ধের আগাম প্রস্তুতি নিয়ে রাখা? আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বলে সরাসরি হামলা বা আগ্রাসন বর্তমান যুগে এত সহজ নয়। তবে ভারত যা করছে তাকে সামরিক পরিভাষায় বলা হয় ফোর্স রিজেকশন বা শক্তির প্রদর্শন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে মূলত 3টি বার্তা দিতে চাইছে।
মানসিক চাপ সৃষ্টি করা, সীমান্তে হাজার হাজার সৈন্য, নতুন মিসাইল এবং যুদ্ধ বিমানের গর্জন শুনিয়ে তারা ঢাকাকে চাপে রাখতে চায়। ভীতি প্রদর্শন, ভারত বোঝাতে চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাতে মাথা চাড়া দিতে না পারে। ভবিষ্যৎ যুদ্ধের মহড়া, নিজেদের সক্ষমতা প্রদর্শন করে সম্ভাব্য প্রতিপক্ষকে বার্তা দেওয়াই এর মূল লক্ষ্য। বর্তমান সময়ের এই বিশ্বে যখন প্রতিটি দেশ অস্থির সময় পার করছে, তখন ভারত তাদের নিজেদের ভূখণ্ডের সুরক্ষার কথা চিন্তা করে আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের এই যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশের জন্য অবশ্যই উদ্বেগের। বাংলাদেশের অব্যাহত ভারত বিরোধিতার প্রেক্ষিতে চিকেন নেককে হাতি বানানো কিংবা পুরনো বিমান ঘাঁটি থেকে ধুলো ঝেড়ে ফেলার এই উদ্যোগ প্রমাণ করে দিল্লি এখন ঢাকাকে কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে দেখছে। বাংলাদেশের জন্য এখন একমাত্র করণীয় হলো কূটনৈতিকভাবে এই পরিস্থিতি সমাধান করা এবং একই সঙ্গে নিজেদের দ্বিচারিতা ত্যাগ করা। দ্বিচারিতা বলতে আমি বোঝাচ্ছি মুখে ভারত বিরোধিতা আর অপরদিকে আমদানি দ্বিগুণ করা। দর্শক, উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, সেটা আমাদের সবার চাওয়া, কিন্তু সীমান্তের এই নতুন বাস্তবতা আমাদের ভাবতে বাধ্য করছে। এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায়। সে পর্যন্ত বিদায়। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।